গল্পের নাম অনবদ্য আয়াস। পর্ব সংখ্যা 2। বিয়ে প্রথম সকালে বুঝিয়ে দিলে তুমি ঠিক কি শাড়ি না পরে আমার ইমপ্রেস করার চেষ্টা করছো। কালকে তো বড় বড় জ্ঞান দিয়েছিলে, আগে নিজেকে বুঝতে। চরণজোড়া থেমে গেল, মনে হলো মাটির ফাঁক দিয়ে অদৃশ্য শিকড় এসে পা দুটো আটকে দিল। সাথে সাথে পিছন ফেললাম। রৌদিক তখন দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে অন্যদিকে ফেললাম। তুতুয়ে বললাম, আসলে শাশুড়ি শাড়িগুলো কোথায় রাখা আছে জানি না। আমার কথা শেষ হওয়ার আগেই বললেন, জানো না নাকি না জানার ভান ধরছ। বলে এগিয়ে এলেন তিনি। হাতে তার টুথব্রাশ, ওয়াশরুমে ঢুকে ব্রাশ ধুয়ে রাখলেন। ট্যাপ ছেড়ে মুখে দিয়ে কুলি করে বেরিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো কিয়ৎক্ষণ। অতঃপর আলমারি খুলে দিল। হাত টেনে আলমারির সামনে দাঁড় করিয়ে বললেন, এখানে এত এত জামা কাপড় আর তুমি শাড়ি খুঁজে পাচ্ছ না? হাউ ফানি। এগুলো তো শেফার জন্য কেনা জামা কাপড়। তো কি হয়েছে? শেফার বরকে নিজের বর করতে পেরেছো, তার বিয়ের বেনারসি গায়ে জড়াতে পেরেছো, তাহলে এগুলো পড়তে কি সমস্যা? আমি মাথা নিচু করে রইলাম। একদিন নিজের এই অবস্থা, অন্যদিকে এই লোকটার কটু কথা, দুটোতেই হাঁপিয়ে উঠেছি। রৌদিক আলমারির ভিতর থেকে একটা শাড়ি বের করে ছুঁড়ে ফেললো আমার উপর। কেঁপে উঠলাম আমি। কর্কট কণ্ঠে বললেন, এবার তো শাড়ি পেয়েছো, দাঁড়িয়ে না থেকে বিদেয় হও, নাকি নিজেকে দেখানোর বাকি আছে? তাহলে আমাকে না দেখিয়ে রাস্তায় গিয়ে দেখাও, অন্তত কিছু টাকা পাওয়া যাবে। সাথে সাথে শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। শেষে একটা রাস্তার মেয়ের সাথে তুলনা করলো। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে এতটাই নীচ হয়ে গেছে, আমি তার কি হই সেটাই ভুলে গেছে। তবে আমি চুপ রইলাম না। দ্বিগুণ তেজ নিয়ে বললাম, হ্যাঁ, প্রয়োজনে রাস্তায় গিয়েই দেখাবো। তাদের দেখালে টাকা পাওয়া যায়। আপনি তো আর টাকা দিতে পারবেন না, দিলেও বাবার টাকাই দিবেন। নিজে তো আর উপার্জন করেন না, টাকার মর্ম কি বুঝবেন? বলতে দেরি হলো, চর পড়তে দেরি হলো না। আরও একটা চর মারতে গিয়েও থেমে গেলেন। অন্যদিকে ফিরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তার চোখের মণিগুলো জল জল করছে। শাড়িটা নিচে গড়াগড়ি খাচ্ছে। আমি শাড়িটা কোনো রকমে তুলে ওয়াশরুমের ভেতরে ছুটলাম। সোফার উপরে শং সেজে বসে আছি আমি। মাথায় এক হাত কাপড় টেনে নত হয়ে আছি। যে যার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমার পাশে বসে আছে রৌদিক ভাইয়ার ছোট বোন আদ্রিতা, ফুফাতো ভাই জাবিন, জাহ্নবীর বয়স 3.5 বছর। আদ্রিক আঙ্কেল নিচে নামলেন, গিয়ে টেবিলে বসলেন। আমাকেও নিয়ে বসানো হলো। আমার সোজাসুজি চেয়ারে বসে আছে রৌদিকের দাদি এবং তার পাশে দাদা। আঙ্কেল বেশ গম্ভীর মানুষ, খাবার টেবিলে একদম কথা বলা পছন্দ করেন না, এমনকি প্লেট চামচের টুংটাং ধ্বনিও না। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে আদ্রিক আঙ্কেল বললেন, এই বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার মৃদু স্পষ্ট জবাব। তোমার কিছু প্রয়োজন হলে রোদুকে বলবে। কি বলছি আমি? সে নিজেই তো একটা অপদার্থ। আমার বলবে। আমাকে বলতে সংকোচ হলে তোমার মাকে বলবে। তাছাড়া আদ্র তো আছে। আমি মাথা নাড়িয়ে সায় দিতেই খাবারে মনোনিবেশ করলেন। পুনরায় নিরিবিলি হয়ে গেল। পায়ের শব্দ শোনা গেল। আদ্রিক আঙ্কেল সিঁড়ির দিকে তাকালেন। রোদিক শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে আসছে। ডাইনিং অতিক্রম করে যাওয়ার সময় ডেকে উঠলেন, আঙ্কেল। রোদু, দাঁড়াও। আঙ্কেলের গলা গম্ভীর। রোদিক থেমে গেল, মাথা নত করে দাঁড়ালো। রোদিক ব্যাপারা হলেও আঙ্কেলের কাছে একদম বাচ্চা। আদ্রিক আঙ্কেলে উঠে গেলেন। রোদিকের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রোদু, কোথায় যাচ্ছ তুমি? ক্লাবে। রোদিকের একরোখা জবাব। কাল তোমার বিয়ে হয়েছে, বাড়ি ভর্তি মেহমান, প্রেস মিডিয়া গিজ করছে, আর তুমি ক্লাবে যাচ্ছ? তুমি জানো এই খবরটা লিক হলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? রোদু, তুমি বিয়ে করেছো, সংসার হয়েছে, কিছুদিন পরে বাচ্চার বাবা হবে।
বাবা, আমি তোমার মান সম্মানের কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছি। আমাকে দিয়ে সংসার কিংবা বাচ্চার চিন্তা করো না। কালকে রাতে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমার মনে কিংবা ঘরে কোথাও এই মেয়েটার জায়গা হবে না। রাগে পিত্তি জ্বলে উঠল আমার। এই মেয়ে এই মেয়ে ছাড়া কথাই বলতে পারে না সে। খাবার ছেড়ে দুপা এগিয়ে গিয়ে বললাম, এই শুনেন, আমি আপনার ঘরে কিংবা আপনার মনে থাকার জন্য মরে যাচ্ছি না। এই বাড়িতে তো আরও জায়গা আছে, আমি সেই ঘরেই থাকবো। আমার কথা শেষ আগেই আঙ্কেল বললেন, না, তোমরা এক ঘরেই থাকবে। আমি চাই না প্রেস মিডিয়া সামান্য এক বিষয় নিয়ে জলঘোলা করুক। রোদু, ঘরে যাও বলেই হনহনিয়ে চলে গেলেন তিনি। রৌদিক হিংস্র বাঘের ন্যায় আমার দিকে চেয়ে আছে, কিন্তু তার হিংস্রতায় আমি ভয় করি না। অন্যদিকে চেয়ে রইলাম। বেশ হয়েছে, আমাকে কথা শোনানো হচ্ছিল না, এবার বোঝো। রৌদিকও প্রস্থান করলেন। রৌদিক যেতে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। আঙ্কেলের উপর রাগ সব আমার উপরে ছাড়বে। হাতে খাবারের ট্রে, দরজার সামনে দাঁড়িয়ে আছি, মিনিট 20 রয়েছে। সামনে পা ফেলতে গিয়েও বারবার পিছিয়ে যাচ্ছে। বুক ভরে শ্বাস নিতে রুমের দরজা খুলে অন্তর্ভাগে প্রবেশ করলাম। রৌদিক বেডের মাঝ বরাবর বসে ফোন টিপছে। আমি না তাকিয়ে বুঝতে পারছি রৌদিক তার রৌদ্রমাখা চোখে তাকিয়ে আছে। টেবিলের উপর রেখে গা ছাড়া ভাব নিয়ে বললাম, আন্টি খাবার পাঠিয়েছে। বলেই উল্টো হাঁটা ধরলাম বেলকনির দিকে। বেলকনির দরজা পেরিয়ে আরেক পা ফেলতেই হাত ধরে ফেলল কেউ। এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন আমায়। মাথার ঘোমটা টানা কাপড় খুলে পড়ল নিচে। আমার হাত পিছনে মুচড়ে ধরলেন পিছনে। দৃষ্টি ঘুরিয়ে তার মুখের দিকে চাইলাম। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি চাইলেই ভয়ঙ্করভাবে চোখ রাঙালো। দাঁতে দাঁত পিষিয়ে বলল, কি মনে করো তুমি নিজেকে? আজ তোমার জন্য, একমাত্র তোমার জন্য বাবা আমাকে খাবারে খোঁটা দিয়েছে। তোমাকে তো ইচ্ছে করছে। বলে ধাক্কা দিয়ে বেলকনির রেলিংয়ের উপর ছুঁড়ে মারলেন। সরে আসতে নিলে আরও দৃঢ়ভাবে চেপে ধরলেন। ঝুলে রইলাম বেলকনি দিয়ে খানিকটার বাইরে। পিঠে মাঝে কিছু একটা ফোটার মতো ব্যথা অনুভব করলাম, তবে দৃঢ় নয়। তার হাত সরিয়ে আসতে নিলে পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। মুখ কুঁচকে গেল। চিৎকার করে আর্তনাদ করে উঠলাম। সাথে সাথে দুই বাহু খামচে ধরলাম রৌদিকে। চোখের কার্নিশ গড়িয়ে অশ্রু পড়তে লাগলো। রৌদিক সন্দিহান চোখে চাইল। গালে হাত রেখে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? নিবু নিবু চোখে চাইলাম। ব্যথায় কুঁকড়ে উঠছে দেহটা। ততক্ষণে সবাই এসে জড়ো হয়েছে রুমে। আমাদের সামনে এসে দাঁড়িয়েছে নিশি আন্টি। বলল, জোনাকি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমার পিঠে ব্যথিত কণ্ঠে বললাম, রক্তে পিঠের দিকটা ব্লাউজ ভিজে চুপচাপ হয়ে গেছে। সবাই ধীরে ধীরে আমাকে দেওয়াল থেকে সরিয়ে আনলো। গ্রিলবিহীন রেলিং এর সুচালো কোনায় অসাবধানতায় পিঠ আটকে গেছিল, যেটা ব্লাউজ ভেদ করে উন্মুক্ত পিঠে আঘাত করেছে। অতি সাবধানে বেডের উপর বসিয়ে দিল আমায়। রৌদিক মাথা নিচু করে রয়েছে। আদ্রিক আঙ্কেল চর বসালেন রৌদিকের গালে। বাবা, আমি আসলে, তেজ নিয়ে বললেন। চুপ, একদম চুপ। এই মেয়েটাকে আমার সম্মান বাঁচাতে আমার বাড়ির বউ করে এনেছি, আঘাত করতে আনিনি। তুমি আমার উপরের রাগ এই মেয়ের উপর দেখিয়ে কি অবস্থা করেছো দেখেছো? তোমার সেবা হলে এটা করতে পারতে। যে মেয়েটা আমার এবং আমার পরিবারের সম্মান বাঁচিয়েছে, তাকে তুমি। রৌদিক আমার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইল। দেখে মনে হচ্ছে না আদ্রিক আঙ্কেলের কোনো কথা তার কানে পৌঁছেছে। নিবু নিবু আধর নেড়ে কিছু একটা উচ্চারণ করলো। তার শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছালো না আমার। আদ্রিক আঙ্কেল রৌদিককে রুম থেকে বের করে দিলেন। রৌদিকের অসহায় মুখ দেখে কষ্ট হচ্ছিল আমার। আমি জানি মনে হচ্ছিল সে ইচ্ছে করে কিছু করেনি, রাগের বশে হয়ে গেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে